প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপডেট টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন আপডেট স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাসকৃত একজন নেপালি নাগরিক ডাক্তার বর্ষা খানাল। আমি এখনও বাংলা শিখছি, আমার বাংলা উচ্চারণে ভুল ত্রুটি থাকতে পারে। আশা করছি আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ এটি একটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং পুরো পৃথিবী জুড়ে এটি একটি নীরব ঘাতক হিসাবে পরিচিত। কারণ উচ্চ রক্তচাপের জন্য বিশেষ ধরনের কোনো শারীরিক অসুবিধা অনেক রোগী শুরুতে অনুভব করেন না, কিন্তু অনেক দেশের মতো বাংলাদেশেও প্রতি বছরে অনেক মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন এবং মারা যান। যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ অনেকে এটা নিয়ে সচেতন না, তাদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের আজকের আয়োজন। আপনারা আজকের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আমাদের আজকের অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের সবার প্রিয় মুখ, রংপুর মেডিকেল কলেজের গর্ব, যাকে হার্ট অফ মেডিসিন বলা হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান স্যার 1971 সাল মার্চ মাসে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এমডি, আমেরিকা থেকে এফএসিপি, এডিন এবং গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রিগুলো অর্জন করে থাকেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর বর্ষা। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো রক্তচাপ বলতে কি বুঝি? ধন্যবাদ ডক্টর বর্ষা। প্রথমেই আমি আপডেট টিভিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিষয়টা আরও আনন্দিত হওয়ার বিষয় এই কারণে, বা আরও ধন্যবাদ জানাবো এই কারণে যে এত সুন্দর একটি টপিক সিলেক্ট করার জন্য, যেটা উচ্চ রক্তচাপ। আমরা দেখেছি যে ডেভেলপড কান্ট্রিগুলোতে নন কমিউনিকেবল ডিজিজ বা উচ্চ রক্তচাপ হাইপারটেনশনের প্রাদুর্ভাব আগেই বেশি ছিল। জি স্যার। কিন্তু দিন দিন যত যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি সবগুলোতে, পৃথিবীর সব দেশেই এখন এই নন কমিউনিকেবল ডিজিজগুলোর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তো সুতরাং এই ধরনের একটি বিষয় যেটা জনসাধারণকে সচেতন করতে সাহায্য করবে, এমন একটি টপিকসকে সিলেক্ট করার জন্য আপডেট টিভিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে মানুষকে সুস্বাস্থ্যের দিকে উদ্বেলিত করা, সুস্বাস্থ্যের দিকে আহ্বান জানানো এবং বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে যে আয়োজন, এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতা জানাই। তুমি প্রশ্ন করেছো যে রক্তচাপ বলতে আমরা কি বুঝি। আসলে রক্তচাপ, আমরা সকল মানুষেরই একটা রক্তচাপ আছে, স্বাভাবিক রক্তচাপ আছে, যে আমাদের রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই রক্তচাপ। একটি স্বাভাবিক বিষয়, এবং রক্তচাপ আছে বলেই আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পুষ্টি পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। সুতরাং রক্তচাপ একটি স্বাভাবিক বিষয়। স্যার, সেই স্বাভাবিক রক্তচাপ কত হয় স্যার? স্বাভাবিক মানুষের রক্তচাপ কত? হ্যাঁ, এটা ভালো বলেছো যে স্বাভাবিক রক্তচাপ কত। এটা বিভিন্ন গাইডলাইনে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, তবে JNC-7 যেটাকে আমরা জয়েন্ট ন্যাশনাল কমিটি আমেরিকান বেসড, এটাকে আমরা সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেখানে বলা হয়েছে যে উপরের রক্তচাপটি যদি 120-এর নিচে থাকে এবং নিচের রক্তচাপটি যদি 80 মিলিমিটার মার্কারির নিচে থাকে, তখন আমরা তাকে স্বাভাবিক রক্তচাপ বলি। জি স্যার। স্যার, আপনি বলেছেন রক্তচাপ তো থাকতেই হবে বেঁচে থাকার জন্য। স্যার, সেই রক্তচাপ কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো? এখন পর্যন্ত আমরা বলবো যে অফিস মেজারমেন্টে, অর্থাৎ একজন চিকিৎসকের কাছে বা একজন ট্রেন্ড স্বাস্থ্যকর্মীর কাছে যদি রক্তচাপ পরিমাপ করা হয় এবং সেটা যদি 2টা বা 3টা ভিজিটে পারসিস্টেন্টলি দেখা যায় যে 140 বা তার বেশি উপরের রক্তচাপটি, এবং অথবা নিচের রক্তচাপটি 90 বা তার বেশি থাকে, তখন আমরা সেই ব্যক্তিকে আমরা উচ্চ রক্তচাপ বলবো যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। অর্থাৎ ব্লাড প্রেশার অ্যাট অর অ্যাভব
140 মিলিমিটার মার্কারি ওভার অ্যাট আর অ্যাবভ 90 মিলিমিটার অফ মার্কারি, তখন আমরা তাকে বলবো যে উচ্চ রক্তচাপ। এটা জেএনসি 7-এর নিয়ম অনুসারে এটা এখন পর্যন্ত ওয়েল রিকমেন্ডেড এবং এটা সার্বজনীনভাবে মেনে নেওয়া হয়। জি স্যার, এই উচ্চ রক্তচাপের কারণ কি স্যার, এটা কি জন্য হয়? হ্যাঁ, এটা ভালো বলেছো যে উচ্চ রক্তচাপের কারণ কি, এটা অনেক সময় রুগীরাও প্রশ্ন করে থাকে এবং সবার মনে একটা প্রশ্ন যে উচ্চ রক্তচাপের কারণ কি। আসলে বিজ্ঞানীরা দেখেছেন যে 100টি রোগীর যদি উচ্চ রক্তচাপের কারণ খোঁজা যায়, দেখা যায় যে 95% রোগীরই উচ্চ রক্তচাপের কারণ সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এবং তাদেরকে আমাদের মেডিকেল ভাষায় তুমি জানো যে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন বলে থাকি। অনলি 5% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কারণ খুঁজে পাওয়া যায়, তাদেরকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে থাকি, যেমন কিডনির অসুখ অথবা প্রেগনেন্সিতে বাড়ে বা কিছু ঔষধ খেলে বাড়ে অথবা কিছু হরমোনজনিত বা এন্ডোক্রাইন কজে বাড়ে। এগুলো বিভিন্ন কিছু কারণ, বা রক্তনালীর যেমন রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে কিছু কিছু কারণ, সেকেন্ডারি কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায়, সেটার পরিমাণ খুবই কম, 5%, যেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে থাকি। অর্থাৎ 95% রোগীরই রক্তচাপের কারণ, উচ্চ রক্তচাপের কারণ খুঁজে পাওয়া যায় না। জি স্যার। স্যার, সাধারণত কোন বয়সে বা কাদের উচ্চ রক্তচাপ হয়ে থাকে স্যার? বংশ পরম্পরায় কি এই সমস্যা হতে পারে? সুন্দর প্রশ্ন করেছো। যে আমাদের অনেক সময় সাধারণ লোকজনের ধারণা যে এত অল্প বয়সে কেন উচ্চ রক্তচাপ হবে। আসলে উচ্চ রক্তচাপের কোনো সুনির্দিষ্ট বয়স নেই, যে কোনো বয়সেই উচ্চ রক্তচাপ হতে পারে। তবে এটা দেখা গেছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে শিশুদের যে উচ্চ রক্তচাপ হবে না এমন কোনো কথা নেই। শিশুদের যদি কিডনির অসুখ থাকে, শিশুরা যদি ওবেজ হয়, ওজন বেশি হয়, অথবা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে, বা তাদের যদি বংশ পরম্পরায় তাদের উচ্চ রক্তচাপ থাকে, তাহলেও কিন্তু শিশুদের অনেক কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। তবে এটা প্রমাণিত যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার, আপনি বলেছেন যেহেতু এটা বংশপ্রধান একটি অসুখ, স্যার যাদের মা বাবার অলরেডি আছে, যে তাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে, তারা তাদের জীবন প্রণালীতে কী রকম চেঞ্জ নিয়ে আসলে তাদের হচ্ছে এইটা প্রতিরোধ করতে পারবে? হ্যাঁ, যদি বংশ পরম্পরায় এটা একটা প্রভাব আছে, তবে প্রায় অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের উচ্চ রক্তচাপ আছে, তার 4টা সন্তান, একজনের উচ্চ রক্তচাপ হলো আর 3 জনের হলো না। তো সুতরাং সেক্ষেত্রে এটা এই জন্যই বলা হচ্ছে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, যে যখন জেনেটিক বা বংশ পরম্পরার প্রভাব আছে, সঙ্গে আমাদের পরিবেশগত, আমাদের জীবন প্রবাহ যেটা খাদ্যাভ্যাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রম, এগুলো কিন্তু উচ্চ রক্তচাপ ঘটাতে সাহায্য করে। সুতরাং আমাদের যদি জীবনধারার পরিবর্তন থাকে, আমরা যদি কর্মঠ হই, শারীরিক পরিশ্রম করি, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি পরিবর্তন আনতে পারি, তাহলে বংশের উচ্চ রক্তচাপ থাকলেও না হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং কারণ এই ফ্যাক্টরগুলো যারা সাসসেপ্টেবল তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ করতে ত্বরান্বিত করবে। স্যার, আমরা একটা সময় দেখতাম একটু বেশি বয়সে বা মধ্য বয়সে উচ্চ রক্তচাপ ধরা পড়তো, কিন্তু এখন অনেক সময় অল্প বয়সে উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। স্যার, এটার কারণ কি? সেক্ষেত্রে করণীয় কি? তুমি ঠিকই বলছো যে আসলে এখন অল্প বয়সেও উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে। যদিও অল্প বয়সেও উচ্চ রক্তচাপ হতে পারে, কিন্তু মনে হচ্ছে যে একটু প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এটার কারণ হিসেবে মনে করা যেতে পারে যে বাচ্চাদের খাদ্যাভ্যাস, ফাস্টফুড এবং তাদের ওজন বেশি বাড়া এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা কারণ। পাশাপাশি অবশ্যই স্ট্রেসের তো একটা বিষয় আছেই, যে ক্রনিক স্ট্রেস কিন্তু উচ্চ রক্তচাপ ঘটাতেও সাহায্য করে। তো সুতরাং বাচ্চাদের বিশেষ করে খাদ্যাভ্যাস এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিটা আমি মনে করব যে তাদের ওজন বেশি হয়, এটা অনেকটা উচ্চ রক্তচাপের জন্য অনেকটা দায়ী। আর একটা জিনিস বলবো যে হয়তো এখন আমরা সচেতন অনেকটা আগের তুলনায়। আগের দিনে তো মানুষ ধারণাই ছিল যে বয়স হলেই উচ্চ রক্তচাপ হয়। এখন কিন্তু বাবা মা বা অভিভাবকরাও অনেকটা সচেতন যে বাচ্চাদেরও প্রেশার পরিমাপ করা উচিত, একটু ওবেজ বাচ্চা বা মোটা বাচ্চা ওজন বেশি হলে তার প্রেশারটা দেখা উচিত। এই যে সচেতনতা, এটি হয়তো কেস ডিটেকশনে বা হাইপারটেনসিভ বাচ্চাদের ডিটেকশনেও সাহায্য করতেছে। সুতরাং আমরা বলতে পারি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যাভ্যাস, পাশাপাশি মানুষের সচেতনতা বা কিডনি ডিজিজ, এগুলো অনেকটা
বাচ্চাদের উচ্চ রক্তচাপের জন্য এখনকার দিনে হয়তো বা দায়ী। স্যার আমরা দেখছি যে দিনে দিনে উচ্চ রক্তচাপের রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে স্যার, এর কারণ কি স্যার? এর ঝুঁকিতে কারা পড়ে? উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব দিন দিন অবশ্যই বেড়ে যাচ্ছে। এর কারণ একই কথা বারবার আসবে যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা ফ্যাটি ফুড চর্বিযুক্ত খাবার বেশি খাই, আমরা ফাস্ট ফুডের বেশি আসক্ত, আমাদের অতিরিক্ত লবণ জাতীয় খাবার লবণ গ্রহণ আসক্ত, আমাদের স্মোকিং, অ্যালকোহলের অভ্যাস, এর পাশাপাশি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। সবচেয়ে বড় জিনিস যে আমাদের কম্পিউটারাইজড যুগে বা এই মোবাইলের যুগে আমরা যেন ফিজিক্যালি অনেকটা ইনঅ্যাক্টিভ, আমরা ঘরে বসেই সব কিছু করতে চাই, আমরা রেগুলার হাঁটি না বা সুইমিং করি না বা সাইক্লিং করি না, আমাদের কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রমের অভাব ঘটেছে। সুতরাং এগুলো ফ্যাক্টর অনেকাংশে অবশ্যই দায়ী উচ্চ রক্তচাপ প্রাদুর্ভাব বৃদ্ধিতে বর্তমান যুগে আর কি। স্যার আপনি কারণগুলোর কথা যেহেতু বলেছেন, স্যার ধূমপায়ীদের শরীরে বা মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে উচ্চ রক্তচাপের প্রভাব কেমন? উচ্চ রক্তচাপের রোগীরা যদি ধূমপান করে বা মাদকাসক্ত, মাদকদ্রব্য উচ্চ রক্তচাপ ঘটাতেও সাহায্য করে, পাশাপাশি মাদকদ্রব্য এবং স্মোকিং দুটোই কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদের জটিলতা সৃষ্টিতে ত্বরান্বিত করে। বিশেষ করে কার্ডিওভাস্কুলার মানে হৃৎপিণ্ডের এবং রক্তনালীর যে পরিবর্তন এবং হৃৎপিণ্ডের যে অসুখগুলো, এগুলোর জন্য অত্যন্ত ঝুঁকি বাড়িয়ে দেয় এই স্মোকিং এবং অধিক মাত্রায় অ্যালকোহল গ্রহণ। সুতরাং আমরা বলবো যে উচ্চ রক্তচাপের রোগীরা তো মাদকদ্রব্য সেবন বা ধূমপান থেকে দূরে থাকবেই, সাধারণ মানুষও যেন ধূমপান বা মাদক সেবন থেকে দূরে থাকে, কারণ এগুলো উচ্চ রক্তচাপ সহ হৃৎপিণ্ডের বা স্নায়ুতন্ত্রের বা রক্তনালীর এবং শুধু এটাই নয়, অনেক ধরনের ক্যান্সার কন্ডিশন, তুমি জানো যে আমাদের অনেক ক্যান্সার ঘটাতেও কিন্তু এগুলো সাহায্য করে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। স্যার আপনি বলেছেন অধিক ওজন এবং অলস জীবনযাত্রা, স্যার এইগুলার কারণে কিভাবে উচ্চ রক্তচাপ হয়? অধিক ওজন, অলস জীবনযাত্রা, এগুলোতে আমাদের রক্তনালীর পরিবর্তন ঘটে, ফ্যাট ডিপোজিশন হয়, রক্তনালীগুলোর পরিবর্তন হয়, এগুলো আলটিমেটলি আমাদের রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায়, রক্তচাপ বৃদ্ধি করে। জি স্যার। স্যার জীবনযাত্রার কথা যেহেতু উঠেছে, স্যার জীবনযাত্রার কি কি পরিবর্তন আনলে উচ্চ রক্তচাপ থেকে মুক্ত থাকা যায় স্যার? খাদ্যের কোন কোন উপাদান ও কোন কোন খাদ্যগুলো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আমাদের সর্বসাধারণের, আমাদের সবার এই ব্যাপারে সচেতন থাকা উচিত যে আমরা বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসের অবশ্যই পরিবর্তন আনা উচিত। বিশেষ করে চর্বিযুক্ত খাবার, আমরা বলি যে স্যাচুরেটেড ফ্যাট, এই স্যাচুরেটেড ফ্যাট সম্পৃক্ত খাবারগুলো, যে রেড মিট, গরুর মাংস, খাসির মাংস বা মাথার মগজ, ভুঁড়ি, কলিজা, বড় মাপের চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু অত্যন্ত স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার। তো এগুলো আমাদের রক্তনালীর পরিবর্তন করে এবং হৃৎপিণ্ড রক্তনালীর রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, উচ্চ রক্তচাপ করাতে সাহায্য করে। সুতরাং এগুলো খাবার যতটা কমানো যায় সবসময় আমরা অবশ্যই পরিমিত আকারে গ্রহণ করব। এবং পাশাপাশি আমাদের এই যে বলা হচ্ছে যে সবুজ শাকসবজি, ফলমূল, তারপরে আমরা ডেইরি প্রোডাক্টস এগুলো আমরা গ্রহণ করে অভ্যস্ত হব। তারপরে আমি বলেছি যে আমাদের যে দেশীয় ফলমূল, এই দেশীয় ফল, শাকসবজি, রঙিন শাকসবজি, পাশাপাশি বাদাম এবং শস্যদানা, এগুলো কিন্তু আমাদের খুবই উপকারী এই উচ্চ রক্তচাপ প্রিভেনশনে অথবা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত ভালো খাবার। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা লবণযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার বা অতিরিক্ত লবণ, খাবারের বাইরে যে লবণ অনেক সময় এক্সট্রা সল্ট গ্রহণ করার অভ্যাস অনেক লোকের থাকে, এই অতিরিক্ত লবণ বা আলগা লবণ এটা আমরা কখনোই খাবো না। তারপরে আমাদের আর বিশেষ করে একটা জিনিস যেটা আমি আগেই বলেছি যে ধূমপানের ব্যাপারে, ধূমপান অবশ্যই পরিহার করতে হবে, নিয়মিত হাঁটতে হবে। বলা হয় যে সপ্তাহে অন্তত 5 দিন যদি আমরা 30 মিনিট করে হাঁটতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ প্রিভেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা পালন করবে এবং উচ্চ রক্তচাপ জনিত যে জটিলতা এগুলো দূরে থাকতে পারবে। এবং আরও একটা জিনিস বলতে হবে যে আমাদের দুশ্চিন্তামুক্ত থাকা, মেডিটেশন,
এবং ধর্মানুভূতি এবং এটা ধর্মীয় নিয়মকানুন পালন করলেও কিন্তু আমরা যদি একটু সোশ্যালি আমরা বলবো যে নিয়মতান্ত্রিক জীবনযাপন করি, আমাদের জন্য ক্রনিক কোনো স্ট্রেস না থাকে, তাহলে কিন্তু ডিসিপ্লিন লাইফও কিন্তু আমাদেরকে অনেকাংশে এই উচ্চ রক্তচাপ থেকে দূরে রাখবে বা উচ্চ রক্তচাপের জটিলতা নিয়ন্ত্রণে সাহায্য করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকবৃন্দ অনেক উপকৃত হবেন এই পরামর্শ পেয়ে। স্যার একজন মানুষের রক্তচাপ স্বাভাবিক থেকে বেড়ে যাচ্ছে, স্যার এইটা কিভাবে বুঝতে পারবে? স্যার উচ্চ রক্তচাপের রোগী আপনার কাছে স্যার কী ধরনের লক্ষণ নিয়ে আসে? আচ্ছা, উচ্চ রক্তচাপের বেড়ে যাবে এটা অনেক সময় বোঝা যায় না, কারণ তুমি নিজেই বলেছো যে এটা একটা আসলে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক বলা হয়। এবং এই নীরব ঘাতক ভিতরে ভিতরে অঙ্গগুলো, বিশেষ করে ব্রেন, হার্ট, কিডনি, রক্তনালী, চোখ, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গগুলোকে কিন্তু নষ্ট করে দেয়, আমরা বুঝতেই পারি না। এজন্য বলা হয় যে যেহেতু বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়ে, সেজন্য 18 বছরের ঊর্ধ্বে প্রতি ব্যক্তিকেই বছরে অন্তত একবার হলেও রক্তচাপ পরিমাপ করা উচিত। আর যাদের রক্তচাপ বেশি পাওয়া যাবে, স্বাভাবিকের চেয়ে বেশি, অথবা আমরা বলে থাকি যে প্রি হাইপারটেনসিভ অথবা হাইপারটেনসিভ, অর্থাৎ উচ্চ রক্তচাপের পূর্বাবস্থায় অথবা উচ্চ রক্তচাপ ধরা পড়ছে, তাদের ক্ষেত্রে তাদের পরিমাপের যে ইন্টারভেল কতদিন পর পর আসবে সেটা ফিজিশিয়ানই, চিকিৎসকই ঠিক করে দিবেন যে আপনি কতদিন পর পর রক্তচাপ পরিমাপ করবেন। তবে একজন সুস্থ মানুষ যার স্বাভাবিক রক্তচাপ আছে, তার বয়স বাড়ার সাথে সাথে বছরে একবার হলেও কিন্তু রক্তচাপ পরিমাপ করা উচিত। জি স্যার। স্যার যদি কারো মনে হয় উচ্চ রক্তচাপ হয়েছে, তার করণীয় কি? হ্যাঁ, যদি আমি পরিমাপ করে দেখি একজন ট্রেন পারসন বা একজন চিকিৎসক দ্বারা রক্তচাপ পরিমাপ করার পরে যদি দেখা যায় যে আমার রক্তচাপ বেশি আছে, মানে আমি উচ্চ রক্তচাপের রোগী, তখন আমাকে একজন চিকিৎসকের, অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আমার লাইফস্টাইল মডিফিকেশন, আমরা বলে থাকি যে নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস যে ট্রিটমেন্ট, সেটা অ্যাডাপ্টেশন, সেটাকে পুরো মেনে নিতে হবে। এবং ফিজিশিয়ান বা চিকিৎসক যদি আমাদের উচ্চ রক্তচাপের ঔষধ যেটা ঠিক করে দেবে সেটা নিয়মিত খেতে হবে। আর লাইফস্টাইল মডিফিকেশনের কথা তো আমি আগেই বলেছি যে আমাদের কিছু, আমরা বলে থাকি যে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের জীবনধারার পরিবর্তন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, ওজনটা নিয়ন্ত্রণে রাখা, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। পাশাপাশি চিকিৎসক কর্তৃক যে ফার্মাকোলজিক্যাল এজেন্ট বা ঔষধ যেটা দিবেন সেটা আমাকে নিয়মিত সেবন করতে হবে। জি স্যার। স্যার রক্তচাপ মাপার সম্পর্কে আমি কিছু জানতে চাই। স্যার রোগীদের চিকিৎসকের কাছে গিয়ে রক্তচাপ মাপা উচিত, নাকি তারা নিজেই বাসায় বা বাসার কাছে কাউকে দিয়ে মাপতে পারে? স্যার এটা আসলে উচ্চ রক্তচাপ পরিমাপ করার জন্য একজন ট্রেন্ড মেডিকেল পারসন যদি ওয়েল ট্রেন্ড থাকে এবং ওয়েল ভ্যালিডেটেড মেশিন থাকে, যে একটি ভালো, যেটার অ্যাকুরেসি মেনটেন করতে পারবে মেশিন যদি থাকে, এবং তিনি যদি হেলথ ওয়ার্কার এবং ট্রেন্ড হয়, তাহলে অবশ্যই তিনিও পারবেন। তবে একটা চিকিৎসকের কাছে তখনই যাওয়া উচিত যখন একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে, যখন কিনা আমাকে কোনো ফার্মাকোলজিক্যাল এজেন্ট শুরু করবে। অতএব উচ্চ রক্তচাপ ডিফাইন করতে গিয়ে, চিকিৎসা শুরু করতে গিয়ে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত। জি স্যার। স্যার উচ্চ রক্তচাপ নির্ণয়ের পর আমাদের করণীয় কি স্যার? এখন চিকিৎসা কিভাবে শুরু হবে স্যার? ঔষধ কখন দিবেন? এইটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। উচ্চ রক্তচাপ, প্রথম হলো যে আমি সঠিকভাবে সঠিক পন্থায় ব্লাড প্রেশারটা পরিমাপ করেছি কিনা, এবং সেটা 2টা বা 3টা ভিজিটে পারসিস্টেন্টলি উচ্চ রক্তচাপের যে লেভেল, সেই লেভেলে প্রেশারটা আসে কিনা, এবং এটার সিভিয়ারিটি কেমন, গ্রেডিং কত, এটা কি স্টেজ 1 নাকি স্টেজ 2, এটা কি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কিনা, শুধু উপরের প্রেশারটা বেশি কিনা, এগুলো বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করে তার রোগীর চিকিৎসকই ঠিক করে দিবেন যে কোন ওষুধটা কখন শুরু করবেন, বা কখন শুধু লাইফস্টাইল মডিফিকেশন করেই তার চিকিৎসা করা সম্ভব। তবে যে কোনো গ্রেডের হাইপারটেনশন বা প্রি হাইপারটেনসিভ রোগী হোক না কেন, তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু লাগবেই, এটা লাগবে। পাশাপাশি উচ্চ রক্তচাপের ঔষধ, সেটা সংশ্লিষ্ট চিকিৎসকই ঠিক করে দিবেন যে কখন শুরু করতে হবে বা কখন শুরু করতে হবে না, বা কী ঔষধ শুরু করতে হবে, কী ডোজে শুরু করতে হবে। এটা সংশ্লিষ্ট চিকিৎসক সামগ্রিক সকল বিষয়গুলো বিবেচনা করে শুরু করবেন।
জি স্যার, স্যার একটা কমন ব্যাপার স্যার, উচ্চ রক্তচাপ কি আসলে কোনো জটিল ব্যাধি স্যার? উচ্চ রক্তচাপ থেকে কি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা কি কি জটিলতা দেখা দিতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই উচ্চ রক্তচাপ একটি জটিল অসুখ, এটি ভয়ানক ব্যাধি আমি বলবো। কারণ সবচেয়ে খারাপ দিক হলো উচ্চ রক্তচাপ আমরা ধারণ করি কিন্তু এর কোনো লক্ষণ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। আর লক্ষণ না থাকার কারণে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই না, কিন্তু এই ভিতরে ভিতরে আমাদের ব্রেন, হার্ট, কিডনি, চোখ এবং রক্তনালীর অনেক ক্ষতি সাধন করে থাকে। তুমি জানো যে উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে ব্রেনে স্ট্রোক হয়, সেটা রক্তক্ষরণ হতে পারে, রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটতে পারে, অথবা স্ট্রোকের কাছাকাছি যেটা আমরা টিআইএ বলি, যে আগে স্ট্রোকের আগেই ঘটনা, পূর্ব ঘটনা টিআইএ হয়ে থাকে। চোখের মানে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এবং আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট, এই উচ্চ রক্তচাপ যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে হার্টের শুরুতেই দেখা যায় যে হার্টের ওয়ালটা ঠিক হয়ে যায়, যেটাকে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি। পরবর্তীতে হার্ট তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, হার্ট ফেইলিওর হতে পারে, হার্টের যেটা আমরা ছন্দপতন ঘটে, আমরা এরিথমিয়া বলি, যে হার্ট তার নিজস্ব ছন্দে কাজ করতে পারে না। তারপরে হার্ট অ্যাটাক, যেটার তুমি জানো যে ভয়াবহ একটি অসুখ, রোগী হাসপাতালে পৌঁছার পূর্বেই অনেকেই মৃত্যুবরণ করে এবং এর জটিলতা অনেক বেশি। হার্ট অ্যাটাকের রুগীদের বলা হয় যে 25 থেকে 30% হার্ট অ্যাটাকের রুগী হাইপারটেনশন দ্বারা হয়ে থাকে। সুতরাং এই যে হার্ট অ্যাটাক বা হার্টের হৃৎপিণ্ডের যে ছন্দপতন বা হার্ট ফেইলিওর, এবং এগুলো সবগুলোই কিন্তু উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। পাশাপাশি কিডনির, আজকে সারা বিশ্বে কিডনি রোগীদের সংখ্যা যে হারে বাড়তেছে, তুমি জানো যে ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি যে ফেল করে, এই কিডনি ফেইলের একটি অন্যতম কালপিট হলো, অন্যতম রোগ হলো হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটোই কিন্তু সারা বিশ্বের কিডনি অসুখের মূলে রয়েছে এই দুটি অসুখ। সুতরাং উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি তাহলে আমাদের কিন্তু কিডনিও নষ্ট হয়ে যায়। অতএব এটা অবশ্যই একটা অত্যন্ত জটিল রোগ, এটাকে আমাদের অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত এবং এর ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং এ ব্যাপারে যা করণীয় ফিজিশিয়ান কর্তৃক যেভাবে নির্দেশনা সেটা মেনে চলা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেট স্বাস্থ্য বার্তা অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান স্যার। কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। আবারও ফিরছি স্যারের কাছে। স্যার, একজন রোগী আপনার কাছে অন্য কোনো সমস্যা নিয়ে আসছে, কিন্তু আপনি রুটিন চেকআপ হিসাবে রক্তচাপ মেপে দেখলেন স্বাভাবিকের চেয়ে বেশি আছে স্যার, তা ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি কি পরামর্শ দিবেন? ঠিকই বলেছো। আসলে বেশিরভাগ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা উচ্চ রক্তচাপটা আমরা বলি যে ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়ে থাকে। রোগী হয়তো অন্য কোনো অসুস্থতা নিয়ে এসছে, বা অপারেশন করার জন্য হেলথ চেকআপে এসছে, বা হজে যাওয়ার জন্য হেলথ চেকআপে এসছে, বা চাকরির কোনো এসিআরের পূরণ করতে গিয়ে হেলথ চেকআপে এসছে। আমরা ব্লাড প্রেশারটা মেপে দেখি ব্লাড প্রেশার বেশি, কারণ এটা একটা সাইলেন্ট কিলার, অ্যাসিম্পটোমেটিক মানে সিমটমলেস একটা অসুখ। তো সেক্ষেত্রে আমরা ওই যে একই কথা যে আমরা রক্তচাপ পরিমাপ করব, যদি আমরা আমাদের স্বাভাবিকের তুলনায় বেশি পাই তাহলে তাকে আবার সেকেন্ড ভিজিট এবং থার্ড ভিজিট বলে, দুইটা ভিজিটে 1 থেকে 4 সপ্তাহ ব্যবধানে দুইটা ভিজিটেই যদি বেশি থাকে তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে ডিফাইন করে ট্রিটমেন্ট শুরু করব। তবে যদি প্রি হাইপারটেনসিভ স্টেজে থাকে এবং ইনিশিয়ালি আমরা অবশ্যই এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলবো, যে আপনার জীবনধারার পরিবর্তন, যেগুলো আমি বলেছি, জীবনধারার পরিবর্তন করবেন, নিয়মিত হাঁটবেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করবেন, এই ফাস্ট ফুডের প্রতি আসক্তি থাকবেন না, অধিক লবণযুক্ত খাবার খাবেন না, নিয়মিত হাঁটবেন, ধূমপান পরিহার করবেন এবং নিয়মতান্ত্রিক একটা জীবনযাপন করার চেষ্টা করবেন, এগুলো দেব। এবং পাশাপাশি তবে ব্লাড প্রেশারের পরিমাণ যদি খুবই বেশি হয়, যেটা আমরা বলে থাকি যে 180/110 প্রথম ভিজিটেই যদি পেয়ে যাই, এবং তার সঙ্গে যদি আবার অন্যান্য কার্ডিওভাস্কুলার কোনো সাইন পাই, যে কার্ডিওভাস্কুলার ড্যামেজের কোনো সাইন পাই, লক্ষণ পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতেই ওষুধ শুরু করতে হবে। আসলে এটা নির্ভর করবে উচ্চ রক্তচাপের গ্রেডিং, তার কোমরবিডিটি, উচ্চ রক্তচাপ জনিত অর্গানের কোনো ড্যামেজ হয়েছে কিনা, সব কিছু কনসিডার করে একজন ফিজিশিয়ানের জাজমেন্ট, ফিজিশিয়ানের ডিসিশন নেবেন যে তার তাৎক্ষণিকভাবে সেই সময় ওষুধ শুরু করা উচিত নাকি শুধু লাইফস্টাইল মডিফিকেশনে যাওয়া উচিত। এটাই হলো উত্তম পন্থা।
স্যার আরেকটি জিনিস জিজ্ঞাসা না করে পারতেছি না স্যার, উচ্চ রক্তচাপ হলে কি চিকিৎসা করাতেই হবে বা ঔষধ ছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব? অনেক সময় আমাদের দেশে স্যার তাৎক্ষণিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ঘরোয়া উপায় ব্যবহার করা হয়, স্যার এইসব উপায় কতটা উপযোগী? প্রথম কথা হলো যে উচ্চ রক্তচাপ যদি ডিটেকশন হয় চিকিৎসা অবশ্যই করতে হবে। চিকিৎসার দুটি পন্থা, একটা হলো ঔষধ ছাড়া এবং ঔষধ সহ। ঔষধ ছাড়াই যে অ্যাডভাইসগুলো সেগুলো অবশ্যই সবাইকেই পালন করতে হবে, আর ঔষধ যদি কোনো ফিজিশিয়ান ঠিক করে দেয় সেটা নিয়মিত সেবন করতেই হবে। আর ঘরোয়া যেটা চিকিৎসার কথা তুমি বলেছো, আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমার জানা নেই যে ঘরোয়া পন্থায় উচ্চ রক্তচাপের রোগীর চিকিৎসা করা যায় বা করে এটার লাভবান হওয়া যাবে বা এর জটিলতা থেকে দূরে থাকা যাবে, এই ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই। আশা করি আমাদের দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তারা কখনোই ঘরোয়া উপচারের উপরে বসে থাকবেন না। স্যার আমরা শুনে আসছি যে উচ্চ রক্তচাপের জন্য একবার ঔষধ খাওয়া শুরু করলে সারা জীবন ধরে খাওয়া লাগে, স্যার এটা কি সত্য? উচ্চ রক্তচাপের ঔষধ কি সারা জীবন খেতে হয়? এটা সত্য কথা, কারণ উচ্চ রক্তচাপ, আমি বলেছি যে উচ্চ রক্তচাপ একটি এমন অসুখ, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এটাতে বংশ পরম্পরার প্রভাব থাকে, আমাদের প্রাত্যহিক জীবনধারার প্রভাব থাকে। তো আমরা দেখা যায় বেশিরভাগ রুগীরাই আমরা কিন্তু লাইফস্টাইল ওইভাবে মডিফাই করতে পারি না, নিয়মকানুন ওইভাবে মানতে পারি না। আর অনেক রুগী আসে যে উচ্চ রক্তচাপের জটিলতা নিয়েই আমাদের কাছে আসে, যখন আসে। সুতরাং এই ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঔষধ খেয়েই কিন্তু এটা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়, লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি। এখন রুগীদের প্রশ্ন হলো যে সারা জীবন উচ্চ রক্তচাপের ঔষধ খাবো, উচ্চ রক্তচাপের ঔষধ যদি আমি সারা জীবন না খাই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না, এবং রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে আমাদের লাইফ স্প্যান, আমাদের অবশ্যই আয়ুকাল কমে যাবে, আমাদের হার্ট, কিডনি, ব্রেইন এগুলো ক্ষতিগ্রস্ত হবে, চোখ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা আমাদের জীবনের যে জীবন সুস্থ থাকার যে সেটা আমরা থাকতে পারবো না। সুতরাং সারা জীবন যদি ঔষধ খেতে হয় এটাই শ্রেয় আমাদেরকে, যদি আমরা বেশি দিন পৃথিবীতে থাকতে চাই বা আমাদের অর্গানগুলোকে যদি সুস্থ রাখতে চাই। স্যার অনেকেই আবার এই যে সারা জীবন ঔষধ খাওয়ার ভিত্তিতে ঔষধ শুরু করতেই চায় না, স্যার তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটি কখনোই আমাদের এই ধরনের চিন্তা মাথায় রাখা উচিত না। আমাদের ঔষধ অবশ্যই যদি ফিজিশিয়ান ঠিক করে দেন, চিকিৎসক যদি ঠিক করে দেন, সেটা নিয়মিত ফিজিশিয়ানের নির্দেশ মোতাবেক নিয়মিত সারা জীবনেই সেবন করা উচিত। তবে চিকিৎসক যদি মনে করেন কোনো একটা সময় এসে যে তার উচ্চ রক্তচাপ বেশ স্বাভাবিক নিয়ন্ত্রণে চলে আসছে, কয়েক বছর পরেও দেখছেন যে নিয়ন্ত্রণে চলে আসছেন, তাহলে চিকিৎসক হয়তো ডিসিশন নিতে পারেন যে তার ওষুধটার ডোজটা কমানো যায় কি না, তার ওষুধটা আস্তে আস্তে উইথড্র করা যায় কি না। তবে সেক্ষেত্রে এটা অত্যন্ত কশাসলি করতে হবে এবং তার ফলো আপটাও এরকম কশাসলি ফলো আপ দিতে হবে, কারণ এই উচ্চ রক্তচাপ আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। সুতরাং ঔষধ উইথড্র করা বা ঔষধ ডোজ কমানো এটা সম্পূর্ণরূপে একজন চিকিৎসকের উপরে নির্ভর করবে। ওনার একজন দক্ষ চিকিৎসকই ডিসিশন যা দেবেন সেটাই মেনে নেওয়া উচিত। স্যার যদি একজন উচ্চ রক্তচাপের রোগী স্যার উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসা শুরু করার পর রক্তচাপ যখন নিয়ন্ত্রণে আসবে তখন নিজে নিজে যদি ঔষধ বন্ধ করে দেয়, স্যার পরবর্তীতে কি কি জটিলতা হতে পারে? এটা কমনলি এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি। রোগীরা দেখা যায় যে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসছে, ব্লাড প্রেশার, নিজে নিজে ওষুধ বন্ধ করে দেয় বা একদিন পর পর খান, অথবা কোনো সময় শরীর খারাপ লাগলে প্রেশার ওষুধ খান, না হলে খান না। এটা কিন্তু করা উচিত না, কারণ নিয়মিত নির্দিষ্ট সময়ে নিয়মিত ঔষধ সেবন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিনই খেতে হবে। আমরা ঔষধ দিয়েই তো প্রেশারটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। আমি ঔষধ বন্ধ করব, প্রেশার আবার বাড়া শুরু করবে। সুতরাং এখানে ঔষধ বন্ধ করার কোনো সুযোগ নাই। তবে ঔষধের ডোজ কমানো বা ঔষধ উইথড্র করা গ্র্যাজুয়ালি যদি কখনো সম্ভব হয়, সেটা সম্পূর্ণরূপে চিকিৎসকের উপর ছেড়ে দিতে হবে। এখানে রুগীদের কিছু করণীয় নাই। স্যার যেহেতু নিয়মিত ঔষধ খাচ্ছেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকতে হবে। স্যার উচ্চ রক্তচাপ হলে কতদিন পর পর ফলো আপ চেক আপ করতে হয় স্যার? হ্যাঁ, এটাও নির্ভর করবে যে ব্লাড প্রেশারের গ্রেডটা কীরকম এবং ব্লাড প্রেশারের কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে কোনো অর্গান ড্যামেজ হয়েছে কিনা, এগুলোর উপর নির্ভর করে চিকিৎসকই ঠিক করে দিবেন যে কতদিন পর পর একজন উচ্চ রক্তচাপের রোগী ফলো আপ করবেন। তবে সাধারণত বলা হয় যে 3 মাস পর পর উচ্চ রক্তচাপের রোগী একজন চিকিৎসকের ফলো আপে আসা উচিত।
এটা নির্ভর করে, আবার এমনও হতে পারে যে 7 দিন পরেও তাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে, প্রতি 7 দিন বা 3 সপ্তাহ পরে। এটা নির্ভর করবে তার টার্গেট অর্গানগুলো, তার ব্রেইন, হার্ট, কিডনি এগুলো কী অবস্থায় আছে, তার ব্লাড প্রেশারটার লেভেল কেমন, এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে চিকিৎসক ডিসিশন দিবেন যে আপনি কতদিন পর পর ফলো আপ করবেন। তবে সাধারণত 3 মাস পর পর ফলো আপ করতে বলা হয়। জি স্যার। স্যার, লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি স্যার প্রাথমিক পর্যায়ে আপনারা কোন ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করেছেন, এটার কোনো নিয়ম আছে? এটা নির্ভর করে, ওই একই প্রশ্ন আসে যে উচ্চ রক্তচাপের রোগীদের যখন ঔষধ দিতে হবে, এটা নির্ভর করবে ব্লাড প্রেশারের পরিমাণ কেমন, তার বয়স কেমন, তিনি মহিলা না পুরুষ, এই রক্তচাপজনিত অর্গানগুলো, হার্ট, কিডনি, ব্রেইন, ব্লাড ভেসেল বা চোখের কোনো ক্ষতি হয়েছে কি না, ব্লাড প্রেশারের সঙ্গে ডায়াবেটিস আছে কি না, এগুলো বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে একজন দক্ষ চিকিৎসক এই ঔষধ ঠিক করে দিয়ে থাকেন। তুমি জানো যে ফার্মাকোলজিক্যাল কিছু এজেন্ট আছে, ঔষধ আমরা ইউজ করে থাকি, যেগুলোকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তারপরে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়রোটিক্স, এই ওষুধগুলো সাধারণত আমরা দিয়ে থাকি। শুরুতে সাধারণত আমাদের প্রিফারেবল ড্রাগ আমরা বলে থাকি যে অল্প বয়স যারা, তাদের ক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি আমরা দিয়ে থাকি। তারপরে একটু বয়স বেশি যাদের, এদের সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে থাকি। তারপরে আমরা থায়াজাইড বা থায়াজাইড লাইক ডায়রোটিক্সগুলো যোগ করে থাকি। এগুলো নির্ভর করবে আসলে রোগীদের এই উচ্চ রক্তচাপের পরিমাণ, উচ্চ রক্তচাপজনিত অর্গান ড্যামেজ, তারপরে মহিলা না পুরুষ, পাশাপাশি এবং আরও অনেকগুলো ফ্যাক্টর, এই ওষুধটা তার বাইং ক্যাপাবিলিটি আছে কিনা, রুগীটা রেগুলার এই ওষুধ কিনতে পারবে কিনা, এগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওষুধ সিলেক্ট করার ক্ষেত্রে। জি স্যার। স্যার, হাইপার টেনশনের রোগীকে ডাক্তাররা সাধারণত যেসব ঔষধ সাজেস্ট করে থাকেন স্যার, সেইগুলোর সাইড ইফেক্ট আছে কি, বা থাকলেও কি তা খুব ক্ষতিকর? তুমি জানো যে আসলে উচ্চ রক্তচাপের ঔষধ না, যে কোনো ঔষধেরই সাইড এফেক্ট আছে। তবে আমাকে দেখতে হবে যে এই সাইড এফেক্ট আর ওই রোগের যে ইফেক্ট, ব্যাড ইফেক্ট, এই দুটো কম্পেয়ার করে দেখা যায় যে উচ্চ রক্তচাপের ঔষধগুলোর যে সাইড এফেক্ট, এগুলো কোনো এই তুলনায় একেবারেই নগণ্য। সুতরাং আমি যদি উচ্চ রক্তচাপের ঔষধ খেয়ে সাইড এফেক্ট হবে এই ভয়ে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখি, তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এগুলো সাইড এফেক্ট খুবই মিনিমাম এবং এগুলো ওভারকাম করাও সম্ভব। আমি কোনো একটা সাইড এফেক্ট দেখা দিলেই আমি হয়তো ওই ওষুধটা অফ করে অন্য ওষুধে যেতে পারি, অথবা ওই ওষুধটার ডোজ কমিয়ে দিতে পারি, কিন্তু এটা ঔষধ সেবন করব না এই ভয়ে, এটা কিন্তু আমাদের অজ্ঞতা, এটা আমাদের করাই যাবে না। এটার সাইড এফেক্ট খুবই মিনিমাম, বরঞ্চ এটা না খেয়ে আমি যদি উচ্চ রক্তচাপকে অনিয়ন্ত্রণ রাখি, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং ঔষধের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেখানে ফিজিশিয়ান ঠিক করে দিবে সেটা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। জি স্যার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেট স্বাস্থ্যবার্তা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান স্যার। কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। স্যার, ভিন্ন একটা বিষয় স্যার, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, স্যার এইটা গর্ভস্থ শিশুর উপর কি কোনো ক্ষতি রয়েছে? হ্যাঁ, অবশ্যই। তুমি জানো যে গর্ভাবস্থা নিজেই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, সেটা গর্ভবতী মায়ের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা অবশ্যই। কিন্তু যখন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস একজন গর্ভাবস্থায় মায়ের থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, সেটা মায়ের জন্য এবং তার বাচ্চার জন্য, দুজনেরই জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মায়ের উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হতে পারে, মা মৃত্যুবরণ করতে পারে অনিয়ন্ত্রিত যদি থাকে, মায়ের এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া যে খিঁচুনি রোগ, এগুলো হতে পারে। পাশাপাশি ওই প্লাসেন্টার কতগুলো ক্ষতিকর অসুখ হয়ে থাকে। পাশাপাশি বাচ্চার যেটা হবে, বাচ্চা দেখা যায় যে তাদের গ্রোথ ঠিকমতো হয় না, আমরা IUGR বলি, ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন। এছাড়া বাচ্চা নিজেও মায়ের পেটে মারাও যেতে পারে, IUD হতে পারে, ইন্ট্রাইউটেরিন ডেথ হতে পারে। এগুলো অনেক ধরনের, তাছাড়া প্লাসেন্টার ক্ষতি হতে পারে, এগুলো অনেক ধরনের ক্ষতি বাচ্চার হয়ে যেতে পারে। স্যার, আপনি যেহেতু ডায়াবেটিসের প্রসঙ্গ তুলেছেন, স্যার উচ্চ রক্তচাপের সঙ্গে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কি? এটি একটি রোগ হলে অন্যটি হওয়ার ঝুঁকি কতটুকু স্যার? ভালো বলেছো। আসলে আমি প্রায় রোগীদেরকে বলি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যেন ভাই ভাই। মানে আমরা যে ফ্যাক্টরগুলো, যে রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য উচ্চ রক্তচাপ হয়, প্রায় একই রকম ফ্যাক্টরগুলোর কারণে ডায়াবেটিসও হয়। আমরা যদি ফিজিক্যালি কর্মঠ না হই, কাজকর্ম না করি, আমরা যদি অধিক খাবার গ্রহণ করি,
আমরা যদি ফ্যাটি ফুড মিষ্টি খাবার বেশি খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, আমাদের যদি বংশ পরম্পরা ওই রোগগুলো থাকে, তাহলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়ে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং দুটা রোগের জটিলতাগুলো যেন একই রকম। এবং দেখা গেছে যে হাইপারটেনসিভ রোগীর 25 থেকে 30% রোগীর ডায়াবেটিস থাকে বা আরও বেশি রোগের ডায়াবেটিস থাকে। সুতরাং এবং দুইটা রোগেরই লাইফস্টাইল মডিফিকেশন একই রকম। দুইটাতেই আমাদেরকে নিয়মিত হাঁটতে হবে, আমাদের ধূমপান পরিহার করতে হবে, আমাদেরকে একটু নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। খাদ্যের ব্যাপারে কিছু কিছু খাবার আমি যেগুলো বলছি, চর্বিযুক্ত খাবারগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে, মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। সুতরাং দুইটাই কিন্তু একই রকম অসুখ এবং দুইটারই প্রায় ঝুঁকি একই রকম, কোনোটাই কম না আমি বলবো। জি স্যার, স্যার কিডনির কথা বারবার আসতেছে। স্যার কিডনি সমস্যার সাথে উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হয় নাকি উচ্চ রক্তচাপের কারণে কিডনি সমস্যা হয় স্যার? একটু খুব মজার প্রশ্ন করেছো। আমরা পরীক্ষায় অনেক সময় ছাত্রছাত্রীদের এটা জিজ্ঞেস করি যে তোমার রোগীর কিডনির অসুখ কি হাইপারটেনশনের জন্য হয়েছে নাকি হাইপারটেনশন দিয়ে কিডনি রোগ হয়েছে। মানে দুইটাই হতে পারে। আমরা দেখেছি যে ক্রনিক কিডনি ডিজিজ যেটা, যে কিডনি ফেইল করে, তার 5 to 20% রোগী কিন্তু হাইপারটেনশন দিয়ে হয়, আর 20 to 40% ক্রনিক কিডনি ডিজিজের আপনার ডায়াবেটিস দিয়ে হচ্ছে। তো যদি দেখা যায় যে কোনো একটা রোগীর হাইপারটেনশনের অন্যান্য অর্গানগুলো যদি ড্যামেজের কোনো এভিডেন্স পাওয়া যায়, সেটা হার্টের যদি কোনো ক্ষত হয়ে থাকে, ব্রেনের যদি ক্ষত বা রক্তনালী বা চোখের, তাহলে আমরা মনে করব যে এই কিডনি ডিজিজটা হয়েছে হাইপারটেনশনের জন্য। কারণ হাইপারটেনশন জনিত কিডনি ড্যামেজ হলে অবশ্যই অন্যান্য যে টার্গেট অর্গানগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং একটা হাইপারটেনশনের রোগীর যদি বা উচ্চ রক্তচাপের রোগীর যদি কিডনি ডিজিজের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোও ক্ষত থাকে, জটিলতা থাকে, তাহলে আমরা সাধারণত মনে করি যে হাইপারটেনশনের জন্যই তার কিডনি ডিজিজ হয়েছে। আর যদি দেখা যায় না যে, এবং তার অনেক দিনের একটা হাইপারটেনশনের হিস্ট্রিও থাকবে, আর যদি দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ আছে কিন্তু অন্য কোনো টার্গেট অর্গান ড্যামেজ নাই, বা ক্রনিক কিডনি ডিজিজের জন্য কোনো ডকুমেন্টেড যদি কারণ আমরা জানতে পারি, তুমি জানো যে কিডনি নিজস্ব কিছু অসুখের জন্য ক্রনিক কিডনি ডিজিজ হয়, অন্যান্য অনেক কারণে, ড্রাগের কারণে হতে পারে, কনজেনিটাল কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা মনে করব যে এই ক্রনিক কিডনি ডিজিজ এর কারণে কিন্তু হাইপারটেনশন হয়েছে আর কি। এটাই আমরা সাধারণত এইভাবেই বলে থাকি। স্যার এই কিডনি সমস্যার সাথে যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে স্যার, এই রোগীদের করণীয় কি স্যার? এদের চিকিৎসা পদ্ধতি কি একই? কিডনি ডিজিজের জন্য যদি হাইপারটেনশন হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাইমারি ডিজিজটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে, যেটা কি কোনো গ্লোমারুলার ডিজিজ না ইন্টারস্টিশিয়াল ডিজিজ, নাকি কোনো সিস্টেমিক ডিজিজের কারণে কিডনির প্রবলেম হয়েছে, নাকি কোনো ড্রাগের কারণে কিডনির প্রবলেম হয়েছে। তাহলে আমাকে ওই ডিজিজটাকে অ্যাড্রেস করতে হবে, পাশাপাশি আমাকে উচ্চ রক্তচাপের চিকিৎসা দিতে হবে। এবং এই কিডনি রোগের কারণে যে শরীরে যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে সেই জটিলতাগুলোরও আমাকে ভালোভাবে চিকিৎসা দিতে হবে। স্যার হার্টের সমস্যা, স্যার এই হার্টের সমস্যার সাথে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক রয়েছে কি? অবশ্যই সম্পর্ক রয়েছে। উচ্চ রক্তচাপের আমি আগেই বলেছি যে উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে, শুরুতেই হার্টের ওয়াল থিক হয়ে যায়, আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি। এবং এই হার্টের ওয়াল থিক হওয়া মানে আস্তে আস্তে এই হার্ট তার নিজস্ব কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তার ছন্দপতন ঘটে, হার্ট ফেইল করে, এরিথমিয়া ডেভেলপ করতে পারে। এবং আরও বিষয় হলো যে হার্ট যখন তার নিজস্ব কাজ ঠিকমতো করতে না পারে, তখন ওখানে রক্ত জমাট বাঁধা রক্ত ওখান থেকে ছুটে গিয়ে ব্রেনে স্ট্রোক করতে পারে, রোগী শ্বাসকষ্ট নিয়ে আসে, রোগী হার্ট অ্যাটাক হয়। তুমি জানো যে হার্ট অ্যাটাকের মৃত্যুবরণ প্রচুর, এবং রোগী অনেক সময় হাসপাতালে যাওয়ার সময় পায় না। সুতরাং উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে হার্টের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। স্যার আমরা অনেকেই দেখি যে ঔষধ খাচ্ছে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, স্যার এইটার কোনো কারণ আছে কি? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। প্রথম কথা হলো যে আমাকে দেখতে হবে যে এই উচ্চ রক্তচাপের যে উনি ঔষধ সেবন করতেছেন সেই ঔষধটা ঠিকমতো ঠিকমতো নির্দিষ্ট সময় নিয়মিত খাচ্ছেন কি না, এটা একটা বিষয়। তার লাইফস্টাইল ঠিকমতো সে মডিফাই করেছে কি না, লাইফস্টাইলের পরিবর্তন করেছে কি না। তারপরে আমাকে দেখতে হবে যে তার এই উচ্চ রক্তচাপের পিছনে কোনো কারণ আছে কি না। সেটা আমি আগেই বলেছি যে কোনো কিডনি ডিজিজ আছে কি না, কোনো ড্রাগস আছে কি না, বা কোনো এন্ডোক্রাইন কজ আছে কিনা, মানে সেকেন্ডারি কজ আছে কিনা, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। যদি থাকে সেটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে।
পাশাপাশি অ্যাডারেন্স টু থেরাপি যেটা বলেছি, যে নিয়মিত ঔষধ সেবন নির্দিষ্ট ডোজে, এবং আমার ঔষধগুলোর ঔষধ স্পেসিফিক যেটা ইন্ডিকেটেড যে ঔষধটা এবং যে ডোজে দেওয়া উচিত সেই ঔষধ সিলেক্ট করা হয়েছে কিনা, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আমাকে বিবেচনায় আনতে হবে। এবং তার দেখা যাচ্ছে যে তার হয়তো দুটা ড্রাগ লাগবে, আমরা সিঙ্গেল ড্রাগ রেখেছি, তার হয়তো ডোজ আরও বেশি লাগবে, আমরা কম দিয়ে রেখেছি, অথবা ঔষধ দিয়েছি কিন্তু ওষুধ ঠিকমতো খাচ্ছে না, অথবা তার লাইফস্টাইল কোনো ঠিকমতো সে পরিবর্তন করেনি। এগুলো সব কিছু বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে তার সেকেন্ডারি কোনো কজ আছে কিনা এই হাইপারটেনশনের, সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করতে হবে। জি স্যার। স্যার, যেহেতু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বারবার আসতেছে স্যার, যারা বাসায় আছেন আর অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে এবং উচ্চ রক্তচাপের রোগীদেরকে খাদ্য তালিকা এবং জীবনযাপন নিয়ে আপনি কি পরামর্শ দিতে চান স্যার? ধন্যবাদ বর্ষা। আসলে আমার মনে হয় যে এটাই হোম মেসেজ হওয়া উচিত সর্বসাধারণের জন্য। আমরা বলবো যে আমরা প্রথম কথা হলো যে আমরা উচ্চ রক্তচাপ প্রিভেনশন করতে চাই, আমরা এটা থেকে দূরে থাকতে চাই। আর দ্বিতীয় কথা হলো যে যদি আমাদের উচ্চ রক্তচাপ হয়ে যায় এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে চাই। তো উচ্চ রক্তচাপ প্রিভেনশন বা এর নিয়ন্ত্রণে রাখার জন্য দুটার ক্ষেত্রেই আমাদের লাইফস্টাইল মডিফিকেশন মানে আমাদের জীবনধারার পরিবর্তন একটা অতীব প্রয়োজনীয় বিষয়। জীবনধারার পরিবর্তন করলে শুধু হাইপারটেনশন না, আমরা ডায়াবেটিস থেকেও দূরে থাকতে পারি, আমরা অনেক ধরনের জটিলতা, অধিক ওজনের যে জটিলতা, এগুলো থেকে দূরে থাকতে পারি। তো সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমরা নিয়মিত শারীরিক পরিশ্রম করব, কমপক্ষে 30 মিনিট হলেও সপ্তাহে 5 দিন হলেও আমরা হাঁটবো, এবং অথবা সাইক্লিং করব, সুইমিং করব, এগুলো করব। আমাদের ওজনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করব। আমাদের সবচেয়ে ফ্যাটি ফুড যেগুলো যে আমরা বলে থাকি চর্বিযুক্ত খাবার, আমি রুগীদেরকে প্রায়ই বলে থাকি যে গরুর মাংস, খাসির মাংস, মাথার মগজ, ভুঁড়ি, কলিজা, বড় চিংড়ি মাছ, বড় মাছের মাথাটা, এগুলো যত কম খাওয়া যায় বয়স বাড়ার সাথে সাথে তত ভালো। আমরা অতিরিক্ত কোনো ঝোল তেলযুক্ত খাবার, আমরা ফাস্টফুড, এই ফাস্টফুডের খাবারগুলো কিন্তু এই ফ্যাটি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই স্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি হয়, এগুলো যতটা থেকে দূরে থাকার চেষ্টা করব। আমরা শাকসবজি, ফলমূল, যেগুলো বলছি যে বিভিন্ন ধরনের শস্য দানা এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। বাদাম খাবো, এবং লবণ অবশ্যই পরিহার করব। আমাদের অনেকের ধারণা যে কাঁচা লবণ খেলে ক্ষতি, লবণ ভেজে খেলে কোনো ক্ষতি নাই, এই এক্সট্রা লবণ খাওয়া পরিহার করব। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা লবণযুক্ত খাবার থেকে দূরে থাকার চেষ্টা, যতটা পারা যায় অতিরিক্ত লবণ যুক্ত খাবার, যেমন শুটকি মাছ, ভর্তা, সালাদ, এগুলোতে লবণ অতিরিক্ত থাকে। এই লবণগুলোকে আমরা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবো, যে অল্প লবণে খাওয়ার চেষ্টা করবো, কারণ লবণ কিন্তু উচ্চ রক্তচাপ ঘটাতে খুব সাহায্য করে। এক সময় একটা WHO-র ছিল যে হাইপারটেনশন এবং লবণ দুটোই সাইলেন্ট কিলার। সুতরাং অতিরিক্ত লবণ গ্রহণ থেকে আমরা দূরে থাকব। এর পাশাপাশি স্মোকিং, যারা ধূমপান করেন তারা ধূমপান অবশ্যই পরিহার করবেন। দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। স্ট্রেসফুল লাইফ, ক্রনিক স্ট্রেস কিন্তু উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের জটিলতা ঘটাতে সাহায্য করে। সোশ্যাল ডিপ্রাইভেশন, সোশ্যাল আইসোলেশন, আমরা সামাজিকভাবে যেন দূরে চলে যাচ্ছি, আমরা একটু সামাজিক হব। এবং ধর্মানুভূতি বা ইয়াগা এবং বিভিন্ন ধরনের মেডিটেশন, এগুলো কিন্তু আমাদের প্রশান্তি দেয়, এগুলো উচ্চ রক্তচাপ প্রিভেনশনে সাহায্য করে, উচ্চ রক্তচাপের জটিলতা থেকে দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি যারা অনেকে অ্যালকোহল সেবন করে থাকেন বা অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, সমাজের আজকের সারা বিশ্বেই সমাজের অনেক অধপতনে অনেকে ড্রাগ এডিকশন হয়ে যায়। অনেক ড্রাগ কিন্তু উচ্চ রক্তচাপ বা এই হার্টের বা রক্তনালীর অনেক অসুখ জটিলতা সৃষ্টিতে সাহায্য করে। এগুলো বদভ্যাস থেকে আমরা অবশ্যই দূরে থাকব। সুতরাং হোম মেসেজ হলো এটাই যে আমরা একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম করার মতো জীবনযাপন এবং খাদ্যাভ্যাস যেন বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস উপায়ে যেন খাদ্যাভ্যাস অ্যাডাপ্টেড হতে পারি, এটাই আজকের আমার সবার জন্য উপদেশ। তাহলেই আমরা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগগুলো থেকে দূরে থাকতে পারব। জি স্যার, ধন্যবাদ স্যার। আশা করি আপনার এই পরামর্শ জনসচেতনতা বৃদ্ধির জন্য অনেক কাজে দিবে। স্যার, উচ্চ রক্তচাপের কথা যেহেতু হয়েছে, স্যার নিম্ন রক্তচাপ কি স্যার? এটা একটু ভালো প্রশ্ন করেছো। অনেক লোকজনই বলে যে আমার লো প্রেশার। এটা একটা অত্যন্ত বহুল, আমি বলবো যে খুব প্রিয় শব্দ মানুষের মাঝে, যে লো ব্লাড প্রেশার। আসলে আমরা হাইপারটেনশনের যত গাইডলাইনগুলো আমরা কোথাও কিন্তু এই লো ব্লাড প্রেশার শব্দটি পাই না।
আসলে তোমাকে আমি বলেছি যে স্বাভাবিক ব্লাড প্রেশার কিন্তু উপরেরটা 120-এর নিচে আর নিচেরটা 80-র নিচে। এখন নিচে কত সেটা কিন্তু বলা নেই। সুতরাং আমার ব্লাড প্রেশার যদি 100/60 থাকে বা 100/70 থাকে, সেটাও কিন্তু একটা স্বাভাবিক ব্লাড প্রেশার। তো আমি যে ব্লাড প্রেশারে সবসময় আমার জীবনযাপন করতেছি, এটাই আমার স্বাভাবিক ব্লাড প্রেশার। এটা কোনো লো ব্লাড প্রেশার আসলে কোনো অস্তিত্বই নেই। তবে কারো যদি প্রেশার দেখা যায় যে সবসময় 120-80 থাকে, কোনো কারণে তার ডায়রিয়া হলো বা বমি হলো বা রক্তক্ষরণ হলো বা হার্ট অ্যাটাক করেছে কোনো লোক, তার প্রেশারটা কমে গেছে আগের তুলনায়। আগে 120-80 ছিল প্রায়, এখন দেখা যাচ্ছে যে 90/60। এই বমি বা রক্তক্ষরণ বা ডায়রিয়া বা হার্ট অ্যাটাক এগুলো কারণে তখন আমরা বলি যে আপনার ব্লাড প্রেশারটা আগের তুলনায় ফল করেছে, এবং তখন আমরা তার কারণজনিত যেটা কারণ সেটাকে আমরা চিকিৎসা দিয়ে তার প্রেশারটাকে রেইজ করার চেষ্টা করি। কিন্তু একজন স্বাভাবিক মানুষ যিনি অফিস আদালত করতেছেন, কাজ করতেছেন, সব কিছুই করতেছেন, তার প্রেশার 100/60 বা 90/60, এটা লো ব্লাড প্রেশার না। এটা আসলে এই ধরনের আমার মনে হয় এটা আমাদের একটু মিসকনসেপশন। আমরা অনেকেই এই ধরনের সাধারণ লোকেরা আমরা অনেকেই এটা লো প্রেশার হিসেবে মনে করি এবং এজন্য খাবার স্যালাইন খাই, অনেকে গরুর মাংস খাই, অনেকে 3টা-4টা করে ডিম রেগুলার খাই এই লো প্রেশারকে বাড়ানোর জন্য। তো আসলে এই ধরনের কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই এবং এই ধরনের অভ্যাস বা এই ধরনের বিশ্বাস থেকে আমাদের সরে আসা উচিত। তাতেই বরঞ্চ লাভই হবে, আর এগুলো অ্যাডাপ্টেশন হলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। স্যার, যদি কোনো কারণবশ কারো ব্লাড প্রেশার আগের চেয়ে কমে গেছে বা নিম্ন রক্তচাপ হয়েছে, স্যার এইটা কি উচ্চ রক্তচাপের মতোই ক্ষতিকর? কোনো কারণে যদি প্রেশার কমে যায়, যে এটা যদি প্রমাণিত যে তার প্রেশারটা 120-80 ছিল বা 140-90 ছিল, হঠাৎ করে তার 90/60 করে কমে গেছে এবং তার কোনো কারণও বোঝা যাচ্ছে যে এই কারণে, তবে অবশ্যই সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা উচিত। না হলে এই ওই প্রেশারটা যখন ফল করে যায় তখন আমাদের আবার অঙ্গগুলো, কিডনি, ব্রেন রক্ত প্রবাহের থেকে ডিপ্রাইভ হয়, রক্ত প্রবাহ কম পায়, অক্সিজেন কম পায়, তখন ওই অর্গানগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং এটা নির্ভর করবে তার প্রিভিয়াস রেকর্ড এবং বর্তমান সিচুয়েশন, যেটা আমি বুঝবো যে এই কারণে তার প্রেশারটা কমে গেছে, এটা কোরিলেট করে আমি তখন তার প্রেশারটাকে স্বাভাবিক করার জন্য অ্যাকর্ডিং টু কজ, যে কারণে কমে গেছে সেই কারণের চিকিৎসা দিয়ে প্রেশারটাকে স্বাভাবিক নিয়ে আসতে। স্যার, একজন লো প্রেশারের রোগী যদি ভুল করে হাই প্রেশারের ঔষধ খেয়ে ফেলে, স্যার সেক্ষেত্রে তার কি খুব বেশি ক্ষতি হবে? প্রথম কথা, লো প্রেশারের রোগী কোনো না, লো প্রেশারের রোগী তো নাই, স্বাভাবিক প্রেশার। লো প্রেশার শব্দটাই আমরা বলবো না। আর স্বাভাবিক প্রেশারের রোগী যদি কোনো উচ্চ রক্তচাপের ওষুধ ভুল করে খেয়েই ফেলে, তবে 1-2টা ট্যাবলেট খেলে হওয়ার কোনো সম্ভাবনা কম। তবে বেশি করে যদি কেউ ইচ্ছাকৃত উচ্চ রক্তচাপের অনেকগুলো ওষুধ খেয়ে ফেলে তাহলে তো ক্ষতি হবেই। তাকে অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। আর 1-2টা খেয়ে ফেললে তাকেও ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ ডাক্তার সাহেব তার ব্লাড প্রেশারটা মাপবেন, তার হার্ট রেট দেখবেন বা অন্য কোনো জটিলতা আছে কিনা সেটা দেখবেন। তবে সাধারণত 1-2টা ওষুধ খেলে এই ধরনের কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি ইচ্ছাকৃত অনেকগুলো ওষুধ খেয়ে ফেলে, যে ওষুধ খেয়ে আমি আমার ক্ষতি করব, নিজের ক্ষতি নিজে করব, সেক্ষেত্রে অবশ্যই বেশি ওষুধ খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেট স্বাস্থ্য বার্তা অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান স্যার। কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। স্যার, এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে। সর্বশেষে আমি একটা প্রশ্ন করতে চাই। সারা বিশ্ব এখন করোনার ভয়ে আতঙ্কিত, বাংলাদেশেও কেস শনাক্তের সংখ্যাটা আবারও বেড়ে চলছে। স্যার, এই করোনাকালীন সময়ে আমাদের সবার ঘরে ঘরে যে উচ্চ রক্তচাপের রোগীরা আছেন তাদেরকে নিয়মিত ডাক্তার দেখানো বা পরীক্ষা নিরীক্ষা করানো যেটা সম্ভব হচ্ছে না, স্যার তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? তাদের ক্ষেত্রে পরামর্শ হলো যে আপনারা নিয়মিত ওষুধ সেবন করবেন এবং বাসায় বসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই যতটুকু সম্ভব মানে সচল থাকবেন, হাঁটবেন, আপনাদের বাড়ির আশপাশে অবশ্যই হাঁটবেন, বাড়িতেও আপনি ট্রেডমিলে হাঁটতে পারেন। পাশাপাশি আপনি অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন এই কারণে যে করোনা যারা উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিক রোগী বা অন্য কোনো দীর্ঘমেয়াদী যে রোগে যারা ভুগতেছেন তাদের জন্য করোনা অনেক সময় জটিলতার আকার ধারণ করে। তো সুতরাং তাদের ক্ষেত্রে অবশ্যই করোনার যে নিয়মকানুনগুলো এগুলো তো মেনে চলতে হবে। বাইরে যতটুকু সম্ভব না বেরা এবং মাস্ক পরিধান করা, সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা বলি যে একজন থেকে আরেকজন দূরে 6 ফিট দূরে থাকা এবং হাত সবসময় পরিষ্কার রাখা।
পাশাপাশি বড় ধরনের গ্যাদারিং, বড় ধরনের অনুষ্ঠানগুলোতে এই উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিসের রোগীগুলো আপনারা সেগুলোতে যতটা পারেন এগুলো পরিহার করবেন। মাস্ক সবসময় পরিধান করবে, এবং মাস্কের ব্যাপারে আমি বলবো যে মাস্ক পরিধানটা আপনাদের সঠিকভাবে হচ্ছে কি না। অনেকে আমরা মাস্ক পরতেছি কিন্তু নাকটা খুলে রাখতেছি, অথবা মাস্ক পকেটে নিয়ে ঘুরতেছি, অথবা নাকের উপর দিয়ে বাতাস ঢুকতেছে বের হচ্ছে, আমি মাস্ক পরিধান করে আছি। এই মাস্ক পরে কোনো লাভ নেই। আমার মাস্ক পরতে হবে এমনভাবে কোনো লিকেজ যেন না থাকে, কোনো বাতাস এন্ট্রি বা এক্সিট মাস্কের বাইরের এজগুলো দিয়ে যেন বের বা না হয় বা না ঢোকে, এবং সেই দিকে আমি বলি যে উপরে সিল্ড করে দেওয়া একদম, মাস্ক এমনভাবে পরবেন, এবং কোনো অবস্থাতেই মাস্ক খুলবেন না, বাসা থেকে বের হলে মাস্ক খোলা উচিত না। তো এগুলো আমাদের করা উচিত। আর উচ্চ রক্তচাপ পরিমাপের বিষয়টা আমি যেটা বলবো যে আপনারা বাসায় উচ্চ রক্তচাপ পরিমাপ করতে পারেন। নিশ্চয়ই এতদিনে যারা রুগী তারা অনেকেই এটা শিখেই ফেলছেন, সুতরাং বাসায় পরিমাপ করতে পারেন। আর চিকিৎসকের কাছে প্রয়োজনে আসতে পারেন, তবে অবশ্যই সেটা প্রোটেক্টিভ মেজার নিয়ে, আপনারা যেগুলো বললাম যে মাস্ক পরিধান করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে অবশ্যই চিকিৎসকের কাছে তো আসতেই হবে, কারণ অনেক সময় উচ্চ রক্তচাপের অনেক জটিলতা দেখা দেয়। ঔষধের ডোজ কমানো বাড়ানো, অনেক দিন যদি আমাদের ভিজিট না হয়, ফিজিশিয়ানের কাছে যাওয়া না হয়, তাহলে অনেক সময় ভিতরে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আসবেন, অবশ্যই সাবধানতার সহিত তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ ডক্টর বর্ষা, তোমার সুন্দর উপস্থাপনার জন্য, এবং আজকে আপডেট টিভি এত সুন্দর একটি আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি আশা করব যে আমাদের দর্শকবৃন্দ অবশ্যই উচ্চ রক্তচাপ সম্বন্ধে আরও সচেতন হবেন। আমাদের ব্লাড প্রেশার পরিমাপ করা এবং উচ্চ রক্তচাপের যে উপদেশগুলো বইপত্রে যেগুলো বলা আছে, আমি যেগুলো একটু শেয়ার করার চেষ্টা করেছি, সেগুলো একটু মেনে চলবেন। তাহলেই আমরা অবশ্যই উচ্চ রক্তচাপ জনিত জটিলতা থেকে দূরে থাকতে পারবো এবং জীবনকে অনেক উপভোগ করতে পারবো। আজকে করোনাকালীন সময়ে কিন্তু উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগী বা হার্টের রোগী যারা আছেন তাদের জন্য বেশি সাবধান থাকতে হবে। পুনরায় আপডেট টিভি এবং সেই সঙ্গে আমার স্নেহভাজন আমার ছাত্রী ডক্টর বর্ষাকে অনেক ধন্যবাদ এটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে, অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের আমাদের অতিথির কাছে থেকে আমরা জানতে পেরেছি জীবনযাপনে পরিবর্তন আর নিয়মিত ডাক্তারের পরামর্শে ঔষধ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খাবারে লবণ, চিনি, কোলেস্ট্রল এবং ক্যাফিনের পরিমাণ কমিয়ে আনুন। ধূমপান, মদপান পরিহার করুন। নিয়মিত ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে উৎফুল্ল থাকার চেষ্টা করুন। ভাজা পোড়া খাবার পরিহার করে ফলমূল ও শাকসবজি বেশি করে খাওয়ার অভ্যাস করুন। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। আশা করছি আমাদের এই তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান আপডেট স্বাস্থ্যবার্তার আগামী পর্বের সম্পর্কে জানতে চোখ রাখুন আপডেট টিভি ফেসবুক পেজে। এছাড়াও আপডেট টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ এই পর্যন্তই। ঘরে থাকুন, মাস্ক পরুন, বারবার সাবুন পানি দিয়ে হাত পরিষ্কার রাখুন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকুন। আবারও দেখা হবে আপডেট স্বাস্থ্যবার্তা অনুষ্ঠানের আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।